সাংবাদিক সাহিত্যিকের কলম সবসময় তরবারির মতন শানিত। সাহিত্যের সঙ্গে সংবাদপত্রের যোগাযোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দ মুস্তাফা সিরাজ বলেছেন, সংবাদপত্র সরাসরি ইতিহাসের উপাদান যোগায় আর সাহিত্য যোগায় পরোক্ষে। সৈয়দ মুস্তাফা সিরাজের কথা ধরেই বলা যায়, যখন সাংবাদিককে সাহিত্যিক হতে দেখা যায় তখন মননশীল সাহিত্যের পাঠক রত্ন ভাণ্ডারের চাবিকাঠি পেয়ে যান। বাংলা সাহিত্যে বরুণ সেনগুপ্তের ইন্দিরা একাদশীর মতো রাজনৈতিক সাহিত্য লেখার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিককে উপন্যাস লিখতে দেখা গিয়েছে, যা হয়ে উঠেছে কালোত্তীর্ণ। তারা বর্তমান সময় ও দেশকে তুলে ধরেছেন তাদের লেখায়। 2023 সালের বঙ্কিম পুরস্কার প্রাপ্ত অন্নপূর্ণা গ্রন্থটি যা সৃষ্টি, তিনি বাংলার একটি বিখ্যাত সংবাদপত্রের সম্পাদকের কাজ করেছেন দীর্ঘদিন। জয়ন্ত দের সঙ্গে আলাপচারিতায় সাহিত্যের রাজনৈতিক প্রতিপাদ্য, সাংবাদিকতা সম্পর্কে তার সুচিন্তিত ভাবনা তুলে ধরা হলো। অন্নপূর্ণা একটা মেয়ে, যে মেয়েটা জন্মেছে এই 80-82 এইরকম সময় জন্মেছে, সে ডেঞ্জারাস মেয়ে। তার দাঁতে ধার আছে, সে মানুষের জন্য লড়ে, নিজের জন্য লড়ে। অন্নপূর্ণা মানে অন্ন কিন্তু শুধুমাত্র ভাতের প্রতীক নয়, অন্নপূর্ণা ভাত দেয় আর এই ভাত অন্ন খোঁজে। এই অন্ন তল্লাশ করতে করতে এই মেয়েটি, আমি দুটো পুজোর সংখ্যায় এই লেখাটা লিখেছিলাম, বিপুল সাড়া পড়েছিল যে অন্যর পরবর্তী কি হবে। আমি আপাতত এখানে রেখেছি, আমি জানি না অন্নপূর্ণাটা আমার জীবনকালে শেষ করতে পারবো কিনা। অন্নপূর্ণা কিন্তু একটা সম্পূর্ণ উপন্যাস, তার স্বীকৃতি দিয়েছে বাংলা একাডেমি, যে অন্নপূর্ণা কি, অন্নপূর্ণা কেন। এটা অন্নপূর্ণা পড়লে আপনারা বুঝতে পারবেন যে অন্নপূর্ণার কোথায় অন্য আলাদা, অন্য একটা লড়াইয়ের নাম অন্য। প্রথম যখন উপন্যাস লিখি নতজানু, আমি কিন্তু প্রায় কালীঘাট এবং কালীঘাট অঞ্চলের বেশ্যাবাড়ি, গঙ্গা মন্দির এইগুলো নিয়ে লিখেছিলাম। তারপর মাঝে কিছুদিন সময় বিভিন্ন রকম লেখায় লিখেছিলাম, কিন্তু অন্নপূর্ণাটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং লেখা। এটা একটা 80-র পর থেকে, যখন থেকে বামফ্রন্ট আসছে এবং বামফ্রন্ট এসে প্রথম বামফ্রন্ট সরকার, তারা দিশাহীন আর কি করবে। পুলিশ তাদের, শ্রমিক তাদের, আবার নেতাও তাদের। নেতারা বলছে ধর্মঘট করো, শ্রমিকরা ধর্মঘট করছে, পুলিশ এসে মারছে, কি করবি? এই দিশাহীন অবস্থা থেকে অন্যর যাত্রা। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনার লেখায় ইতিহাসকে পাওয়া গেছে এর আগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি রাজনৈতিক ইতিহাসের আখ্যান বলে আপনি মনে করেন? এটা রাজনৈতিক উপন্যাস, এটার সঙ্গে সঙ্গে কিন্তু রাজনীতি চলবে পশ্চিমবঙ্গের। আমার আগেও একটা লেখা আছে দশচক্র, আবার মৃত্যুর স্বাদেও কিন্তু আমার কিন্তু লেখাটা একদম সময় থাকে। আমি মনে করি যে লেখায় সময় নেই, মাটি নেই, মানুষ নেই, সেই লেখাটা কখনোই লেখা হয়ে উঠতে পারে না। এটা আমার নিজস্ব বিশ্বাস, এবং এই বিশ্বাসের যে জায়গা সেটা হচ্ছে প্রফুল্ল রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এরা আমার মতো প্রকৃত করেছে যে মানুষ ছাড়া, সময় ছাড়া কোনো লেখা হয়ে উঠতে পারে না। নীলকণ্ঠ পাখির খোঁজে একটা সময়ের কথা বলে, যেটা বঙ্গভঙ্গ বা ধরুন দেশভাগের কথা বলে। তো সেই সময় থেকে সরে এসে পরবর্তী সময় যে রাজনৈতিক অবস্থা, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু কবি এবং সাহিত্যিক বলছেন কতটা সৎভাবে লেখা এই মুহূর্তে লেখা যায় সেটা নিয়ে আমাদের সংশয় আছে। আপনি কি বলবেন? এটা আমি দেখুন 35 বছর সাংবাদিকতা করেছি, আমি জানি সাংবাদিকতার কি অবস্থা হয়। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে না, এই সাহিত্যের ক্ষেত্রে এটাই ওপেন জায়গা যেখানে আমি লিখতে পারি, লেখাটাই আমায় কেউ বাধা দিতে পারে না। হ্যাঁ, আমি তো লিখলাম, আমি তো বামফ্রন্টের কথাই লিখেছি, কিন্তু এই সময় 2023 সালে দাঁড়িয়ে আমাকে কিন্তু পুরস্কার দিচ্ছে। কারা দিচ্ছে? তৃণমূল সরকার দিচ্ছে, বাংলা একাডেমি দিচ্ছে। বইয়ে পুরস্কার আর পুরস্কারের বই, একদম ঠিক। কেন একটা পুরস্কার না পেলে পারে। দেখুন এখন হচ্ছে কিছু লেখক হচ্ছে, আমি সমালোচনা করছি, একটা ফেসবুকেও লেখা আছে, তারা ছোট বা বড় নয়, তারা বিভিন্নভাবে, মানুষ তো বিভিন্নভাবেই তাদের লেখা তাদের প্রমোট করে। আমার ছেলে যদি ক্লাস 8 পর্যন্ত পড়ে, আমি তাকে অন্যভাবে প্রমোট করবো, তাকে টাকা পয়সা দিয়ে একটা দোকান খুলে দেবো। কিন্তু আমি যদি বুঝি যে আমার ছেলেটার মধ্যে মেরিট আছে, আমি কিন্তু তার জায়গা থেকে, কিন্তু সে যদি না পারে, তখন এই পুরস্কার কিন্তু কাজে লাগে।
পুরস্কার কাজে লাগে, একটা স্বীকৃতির দরকার। এই স্বীকৃতি না পেলে না কোথাও কিছু হয় না। আমি প্রচুর মানুষকে, প্রচুর সহকর্মীকে দেখেছি যারা অনেক অনেক যোগ্য সাংবাদিকতায় তারা শুকিয়ে গেছে, অনেক অনেক লেখক আছে যারা শুকিয়ে গেছে, জল লাগে ভাই। আবার নিন্দুকেরা বলে একটু বেশি জল না দিলে পুরস্কারও পাওয়া যায় না। এটা যদি বলেন তাহলে বলবো এটা অনেকটাই ঠিক, কিন্তু অনেকটা ভুল। নিজের উপর যদি বিশ্বাস রাখা যায় না তাহলে কিন্তু, এই তো ওখানে আমি বসে রয়েছি, আমার বই হয়তো অনেক কম বিক্রি হয়। একটা সময় ছিল যখন আমি বসেছিলাম, আমার পাশে আরেকজন সাহিত্যিক বসেছিল, আমি ত্রিদীপ চট্টোপাধ্যায় যে গিল্ডের সভাপতি, কিশোর ভারতী সভাপতি, পরের দিন সকালবেলা ফোন করে বলেছিলাম এটা ত্রিদীপদা আমি বসবো না, হ্যাঁ আমার বই বিক্রি হয় না, আমি বসে আছি, আমার 1 ঘন্টায় 2টো বই বিক্রি হচ্ছে আর আরেকজনের 25টা বই বিক্রি হচ্ছে। তখন ত্রিদীপদা বলেছিল তার বইটা আমি বিক্রি করছি, তোমার বইটা আমার মেয়ে বিক্রি করবে। আমি ওই বিশ্বাসে আছি যে আমি আমার কাজটা করি, আমার দেখা যাক তারপর কি হয়। ভাই আর তো কিছু পারি না, লিখতে পারি,